আজকে আমরা সেলের একটা 6 ভোল্ট 500 মিলিঅ্যাম্পস আমরা করব। সেল থেকে আমাদের 1.5 ভোল্টের সেল আছে, সেখান থেকে আমাদের করতে হবে ভোল্টেজ করতে হবে 6 ভোল্ট এবং ক্যাপাসিটি তার করতে হবে 500 মিলিঅ্যাম্পস অ্যাম্পিয়ার আওয়ার। এটা আমাদের আজকে তৈরি করতে হবে। আমাদের একটা সেলের ভোল্টেজ দেওয়া আছে 1.5 ভোল্ট। তাহলে 1.5 ভোল্ট থেকে আমাদের 6 ভোল্ট করতে হবে। তাহলে ভোল্টেজ যদি বাড়াতে হয় তাহলে আমাদের কি করতে হবে? নাম্বার অফ সেল সিরিজ কানেকশন করতে হবে। তাহলে সিরিজে হচ্ছে ভোল্টেজগুলো যোগ হয়ে যায়। তাহলে কি কোন যোগ হবে? একটা সেলের নেগেটিভের সঙ্গে পরের সেলের পজিটিভ, নেগেটিভ পজিটিভ নট ইন্টারচেঞ্জ। একটা সেলের নেগেটিভ পরের সেলের পজিটিভ, সেকেন্ড সেলের নেগেটিভ থার্ড সেলের পজিটিভ, এভাবে আমরা সিরিজ কানেকশন করব। তো সিরিজ করলে এখানে আমাদের রিকোয়ার্ড ভোল্টেজ কত? 6 ভোল্ট। তাহলে 6 ভোল্ট থেকে আগে আমাদের 6 ভোল্টটা বের করতে হবে। তাহলে আমাদের সিরিজ কানেকশন করতে হবে, কারণ সিরিজ আর ভোল্টেজ যোগ হয়। তাহলে কতগুলো সেল আমাদের সিরিজ করতে হবে? তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, ভোল্টেজ সমান ভোল্টেজ রিকোয়ার্ড। আমাদের রিকোয়ার্ড ভোল্টেজ কত? রিকোয়ার্ড ভোল্টেজ আমাদের 6 ভোল্ট আছে। এবারে কত ভোল্টেজ পার সেলের ভোল্টেজ আছে 1.5 ভোল্ট। তাহলে একটা সেলে যদি 1.5 ভোল্ট হয় তাহলে কতগুলো সেল আমাকে সিরিজ কানেক্ট করতে হবে? তাহলে ভোল্টেজ রিকোয়ার্ড বাই ভোল্টেজ পার সেল, তাহলে 6 বাই 1.5 দ্যাট ইজ 4 নাম্বার। তাহলে চারটে সেল যদি আমরা সিরিজ কানেকশন করি, তাহলে করার পরে এখানে যদি একটা ভোল্টমিটার লাগাই, তা দেখতে পাবো যে আমাদের এখানে 6 ভোল্ট পেয়েছি। তাহলে সিরিজ কানেকশনে কি হবে? ভোল্টেজগুলো যোগ হয়ে যায়। তাহলে আমরা এখানে 6 ভোল্ট পেয়ে গেছি। এইবার আমাদের কি হবে? ক্যাপাসিটি। ব্যাটারির প্রত্যেকটা সেলের একটা ক্যাপাসিটি আছে। ধরো আমাদের এই একটা সেলের ক্যাপাসিটি 125 মিলিঅ্যাম্পস। একটা সেলের ক্যাপাসিটি হচ্ছে প্রত্যেক সেলে ভোল্টেজ আর ক্যাপাসিটি বলা থাকে। ধরো এইটাই আমাদের বলা আছে 125 মিলিঅ্যাম্পস। তাহলে আমি এই যে সিরিজ কানেকশন করছি, তাহলে এখানে 6 ভোল্ট হয়েছে, কিন্তু ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি সেম থেকে যাবে। ক্যাপাসিটি প্রত্যেকটা সেলের ভোল্টেজগুলো বেড়ে গেছে, কিন্তু ক্যাপাসিটি বাড়বে না। তাহলে একটা রো যে করেছি, একটা রো এর ক্যাপাসিটি কত হলো? 125 মিলিঅ্যাম্পস ক্যাপাসিটি। এবারে আমাদের ভোল্টেজ তো পেয়ে গেছি, এবারে আমাদের ক্যাপাসিটি করতে হবে। তাহলে ক্যাপাসিটির জন্য কি করতে হবে? আমাকে প্যারালাল কানেকশন করতে হবে। প্যারালাল কানেকশন করলে সিরিজ কানেকশন আমাদের ভোল্টেজগুলো যোগ হলো, প্যারালাল কানেকশন করলে আবার কারেন্টটা যোগ হবে। তাহলে আমার একটা রোয়ের ক্যাপাসিটি কত পেয়েছি? পার সেলের যা ক্যাপাসিটি, একটা রোয়ের ক্যাপাসিটি সেম থাকবে, এখানে শুধু ভোল্টেজ বেড়েছে। এইবারে আমরা যখন সেলগুলো প্যারালাল কানেকশন করছি রো করে, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, চারটে রো আমরা এখানে দেখিয়েছি। তাহলে আমরা নাম্বার অফ প্যারালাল রো, কতগুলো প্যারালাল রো করব? তাহলে অ্যাম্পিয়ার আওয়ার আর রিকোয়ার্ড, আমাদের রিকোয়ার্ড অ্যাম্পিয়ার আওয়ার কত? 500 মিলিঅ্যাম্পস। অ্যাম্পিয়ার আওয়ার পার সেল, একটা সেলের অ্যাম্পিয়ার আওয়ার 125 মিলিঅ্যাম্প। তাহলে চারটে যদি কতগুলো আমার লাগে? আমার দরকার হচ্ছে 500 মিলিঅ্যাম্প রিকোয়ার্ড। আর একটা রো যে করেছি তার বা একটা সেলের যে ক্যাপাসিটি 125 মিলিঅ্যাম্পস। তাহলে 500 বাই 125, তার মানে চারটে রো। তাহলে এই যে প্যারালাল কানেকশন করতে হবে, তার মানে আমাদের 1 2 3 4 6 ভোল্ট হলো। তাহলে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, 4 রো, এই চারটা রো করেছি। তাহলে চারটা করলে এটা 6 ভোল্ট পেয়ে গেছি। এইবারে এখানে যদি আমি একটা ভোল্টমিটার লাগাই, এখানে যদি আমি একটা ভোল্টমিটার লাগাই, তাহলে এই ভোল্টমিটারে এখানে যদি একটা ভোল্টমিটার লাগাই, তাহলে এই ভোল্টমিটার আমি 6 ভোল্ট পাবো। আর কি ক্যাপাসিটি কি? প্যারালাল কানেকশনের ক্যাপাসিটি গুলো সব যোগ হবে। প্রত্যেক রোয়ের যে ক্যাপাসিটি, একটা রোয়ের ক্যাপাসিটি কত? 125 মিলিঅ্যাম্প। তাহলে 125 এবং তারপরে 125 × 4, তাহলে আমি ক্যাপাসিটি 500 মিলিঅ্যাম্প পেয়ে গেলাম।
তাহলে আমরা ভোল্টেজ পেয়ে গেলাম আর ক্যাপাসিটি পেয়ে গেলাম। তাহলে সেল যখন সিরিজ কানেকশন হবে তাহলে কি যোগ হবে, ভোল্টেজ পার সেলে যে ভোল্টেজ সব যোগ হয়ে যাবে। সিরিজ কানেকশনে সব সময় মাথায় রাখতে হবে যে পোলারিটি সব সময় পজিটিভ, ফার্স্ট সেলের পজিটিভের সঙ্গে সেকেন্ড সেলের নেগেটিভ, এইভাবে সিরিজ কানেকশন করতে হবে। বিপরীত পোলারিটি সেম পোল হলে কি হবে, প্যারালাল কানেকশন হয়ে যাবে। তার মানে আমরা এখানে 6 ভোল্ট করে পেয়েছি। এবারে রোতে সিরিজ কানেকশন হলে প্রত্যেকটা সেলের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি একই থেকে যাবে। যখন আমি প্যারালাল কানেকশন করলাম তখন ক্যাপাসিটিটা যোগ হলো, যোগ হওয়ার পরে আমার কতগুলো রো করতে হবে সেটা পাওয়া গেল। তাহলে এখান থেকে আমি আমার যে আমার যা রিকোয়ারমেন্ট আছে, আমি সেলে এক একটা সেলের ভোল্টেজ এবং ক্যাপাসিটি পেয়ে থাকি, তাহলে আমাকে যদি ভোল্টেজ বাড়াতে হয় তাহলে আমি সিরিজে কানেকশন করব, আর ক্যাপাসিটি বাড়াতে হলে আমি প্যারালাল কানেকশন করব। সেকেন্ড সেমিস্টারে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপ। তো আমাদের এই ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার জন্য আমরা কি নিচ্ছি, অবশ্যই একটা তো সেল নেব। সেল একটা নিয়েছি, একটা ড্রাই সেল নিয়েছি, আচ্ছা ড্রাই সেল নিয়েছি, একটা ভোল্টমিটার নিয়েছি, একটা অ্যামমিটার নিয়েছি, একটা সুইচ নিয়েছি আর লোড রেজিস্ট্যান্স। আমরা এই সার্কিটটা করেছি। এবারে আমরা সেলটা এখানে কানেকশন করেছি, সেলের এগেইনস্টে একটা অ্যামমিটার দিয়ে এক পাশে ভোল্টমিটার লাগিয়েছি। তো প্রথমে আমরা এই সুইচটা অফ রেখেছি। তো সুইচটা যখন অফ রেখেছি তখন কি হচ্ছে, এই সেলটা যা ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা দেখাবে। যে ভোল্টেজটা আমরা দেখাচ্ছি সেটা আছে কি ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট মানে সার্কিট লোড কাটা, এই যে লোডটা দেওয়া আছে এই লোডটা দিচ্ছি না, তাহলে এই ওপেন সার্কিট ভোল্টেজ মানে সেলের যে ভোল্টেজ, লোড ছাড়া যে ভোল্টেজ সেটাই হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ দেখতে পাচ্ছি, তখন অ্যামিটারে কি দেখতে পাবো, লোড যেহেতু নেই অ্যামিটারে আমি কিছু দেখতে পাবো না। এইবারে করলাম কি, এই যে সুইচটা আছে এই সুইচটা ক্লোজ করে দিলাম। যেই ক্লোজ করে দিলাম তখন ভোল্ট সার্কিটটা ইলেকট্রন ফ্লো করবে, এই ইলেকট্রন ফ্লো করছে। তাহলে তখন এই সুইচটা ক্লোজ করে দিলাম, এটা লোডটা শুরু হয়ে গেল। এখানে ভোল্টেজটা আছে, লোডে ভোল্টেজ দেখতে পাবো আর কি দেখতে পাবো, এই কারেন্টটা। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ আগে পেয়েছি, যখন সার্কিটটা লোডটা দিয়ে দিয়েছি তখন যে ভোল্টেজ ভোল্টমিটার যে ভোল্টেজটা দেখাচ্ছে সেখানে এই ভোল্টেজটা দেখবো। এবারে ওই লোডের সময় এই যে অ্যামিটারটা আছে, অ্যামিটারে যে কারেন্টটা দেখাচ্ছে সেই কারেন্টটা দেখবো। তাহলে আমরা জানি ওহমস লয়ে পড়েছি কি লিখছি, I R V বাই R, V বাই R। এখানে আমাদের কি আছে, ভিটা কোনটা, একটা প্রথমে একটা ভোল্টেজ ছিল, লোড ভোল্টেজ ছিল, তারপরে যেটা ভোল্টেজ ছিল লোড ভোল্টেজ। তাহলে এখানে কি হবে, ওপেন সার্কিট ভোল্টেজ মাইনাস ক্লোজ সার্কিট ভোল্টেজ E মাইনাস V ডিভাইডেড বাই লোড কারেন্ট যদি করে দিই তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা সেলে যদি বেশি থাকে তাহলে কি হবে, আমি যখন লোডটা নেব যদি রেজিস্ট্যান্স বেশি থাকে তাহলে আমি লোডটা ঠিক পাবো না। তাহলে সমস্ত সেলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কম থাকে, যদি ইন্টারনাল বেশি হয়ে যায় তাহলে কি হবে, আমি সেখান থেকে কোনো ভোল্টেজ ভালো পাবো না। তাহলে আমাকে কি করতে হবে, তখন যদি সেকেন্ডারি সেল হয় আমাকে চার্জ করতে হবে। ড্রাই সেল হলে আমাকে তো অবশ্যই আমাকে এটা ফেলে দিতে হবে, কারণ লোড যদি কাজ করবে না আমার দরকার নেই। তা যখনই ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে তখন ওই সেলটা আমাকে কাজ করবে, সেটা ফেলে দিতে হবে। তাহলে প্রত্যেকটা সেলের একটা ক্যাপাসিটি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত থাকবে। আমাদের চার্জিং যখন একটা ব্যাটারি ফুল চার্জ কন্ডিশন তখন দেখবো যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় কম হবে, ইন্টারনাল যার বেশি থাকবে সেখান থেকে আমি লোড পাবো না, সেটা আমাদের বলতে হচ্ছে না। প্রত্যেকটা সেলে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব এসেনশিয়াল, ইন্টারনাল রেজিস্ট্যান্স এসেনশিয়াল, দ্যাট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স কখনোই বেশি হবে না।
সবসময় কম হবে। আমাদের সেলটা ঠিক কন্ডিশনে আছে কিনা সেটা দেখতে হলে আমাদের অবশ্যই জানতে হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটাকে আমরা এখন প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যাল করে দেখব ওই সেলটা পার্টিকুলার সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে। এই হচ্ছে আমাদের সেল, একটা ডাই সেল নিয়েছি। আচ্ছা, এটা মাল্টিমিটার ইউজ হয়েছে ভোল্টমিটার, এটা হচ্ছে মিলিঅ্যাম্পস মিটার, 500 মিলিঅ্যাম্পসের একটা অ্যামিটার নিয়েছি, আর এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। আমরা সুইচ দিয়ে কানেকশন করেছি। আমরা যখন সুইচ অন করব না, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ওপেন সার্কিট ভোল্টেজ। তো ওপেন সার্কিট ভোল্টেজটা আমরা নেব, এই যে ব্যাটারি সেল, ব্যাটারি না সেল, আমরা ভোল্টেজ মাপছি। দেখো মিটারে দেখো ওপেন সার্কিট ভোল্ট কত, 1.32। আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 1.32। এইবারে আমরা সুইচটা দিচ্ছি, সুইচে দিচ্ছি, আমরা কারেন্টটা নিতে হবে। আমরা আবার এটা লেগেছি, এখন 0 আছে, আমি লোড দিচ্ছি, এবার সুইচ দিয়েছি, এই লোড, এটা আছে, আচ্ছা ওটা ছিল, আচ্ছা এটা লোড ভোল্টেজ হচ্ছে 1.32 আর কারেন্ট হচ্ছে 5 মিলিঅ্যাম্পস, 5 মিলিঅ্যাম্পস। এবারে আমি এটা লোড ভোল্টেজ, আর ওপেন সার্কিট ভোল্টেজ এইটা 1.36। তাহলে আমাদের হলো ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 1.36 আর ক্লোজ সার্কিট ভোল্টেজ হচ্ছে 1.32, তখন 5 মিলিঅ্যাম্পস কারেন্ট হচ্ছে। তাহলে আমাদের হিসাবটা কি হলো, তাহলে আমাদের কি 1.36 মাইনাস 1.32 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের হয়ে গেল ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। আমাদের এইভাবে বের করলে যা রেজিস্ট্যান্স হবে সেটাই আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওপেন সার্কিট ভোল্টেজ হলো 1.36, ক্লোজ সার্কিট বলছে 1.32, লোড কারেন্ট হচ্ছে 505 মিলিঅ্যাম্পস। তাহলে R ইজ ইকুয়াল টু ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 লোড ভোল্টেজ ওপেন সার্কিট ভোল্টেজ মাইনাস ক্লোজ সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, যা পেলাম এটা গুণ করলে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এমনি ড্রাই সেলের ব্যাটারি এমনি ভোল্টেজ 1.5 মিনিমাম থাকতে হবে। তার মানে এই সেলটার যেহেতু দেখছো এমনি ওপেন সার্কিট ভোল্টেজ 1.5 থাকার কথা, সেখানে ওপেন সার্কিট ভোল্টেজ 1.36, তার মানে ওপেন সার্কিট ভোল্টেজ কমে গেছে, সেখানে লোড ভোল্টেজ তো অবশ্যই কমবে, তো সেজন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেড়ে গেছে। তার মানে এই সেলটা আমরা আর ব্যবহার করতে পারবো না। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি সেলের বেশি হয়ে যায়, সেটা আমরা আর কাজ করতে পারবো না, তখন আমরা ফেলে দিতে হবে। কিন্তু সেকেন্ডারি সেলের ক্ষেত্রে, সেকেন্ডারি যখন ব্যাটারির ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আমরা চার্জ করে তার রেজিস্ট্যান্স কমাতে পারি। এইটা তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সেলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, ড্রাই সেলের ক্ষেত্রে সেটা আমাদের আর ব্যবহারযোগ্য না, সেটা আমাদের ফেলে দিতে হবে, আবার আমাদের নতুন সেল ব্যবহার করতে হবে।